মর্নিং। আজকে আমি আছি উদয়পুর। আমরা সবাই জানি এটা সিটি অফ লেক, মানে রাজস্থানের যে সিটিগুলো আছে তার এক এক রকম নাম বা এক এক রকম বৈশিষ্ট্য। তো এইখানে হচ্ছে আমাদের যে জয়পুর যেটা আছে, জয়পুর যেমন পিঙ্ক সিটি, যোধপুর ব্লু সিটি, জয়সলমের হচ্ছে গোল্ডেন সিটি। তো এটা হচ্ছে বলে উদয়পুরকে বলে লেক সিটি। এই উদয়পুর মহারাজা উদয় সিংয়ের নামে তৈরি হয়েছে, কারণ মহারাজা উদয় সিং এটাকে বানিয়েছে। এই সিটির মানে এই জায়গাটার নাম ওনার নাম অনুসারে। এইখানে টোটাল 52খানা লেক আছে, সব মিলিয়ে অল টোটাল ওই 52 লেকের মধ্যে আমি একটা সবথেকে বড় লেক, যেটা সেই লেকের সামনে এখন রয়েছি, সেই লেকটার নাম ফতেহ সাগর লেক। বোটিং করতে, বোটিং রাইডের এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে, অনলাইনেও তুমি করতে পারো। অনেক জায়গায় যেমন অনলাইনে সিস্টেম দেখছিলাম না, এখানে অনলাইন পেয়ে গেছি। তো এখানে টিকিটের প্রাইসটা একটু অন্যরকম, 177। আর টিকিট কেটে আমি এখন ঢুকেছি, ওয়েটিংয়ে আছি। বোট লাইফ জ্যাকেট দিচ্ছে, পরে তারপর ঘুরবো। জ্যাকেট তো পরে নিয়েছি, একদম সুন্দর লাগছে, মানে নিজেকে বলছি। যাই হোক, এখন লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাইরে আরও লাইন ছিল, কিন্তু স্কুল গোয়িং স্টুডেন্টরা আছে, তো তাদের টিকিট কাটতে দেরি হচ্ছিলো বলে আমরা হঠাৎ করে আগে কেটে লাইনে ঢুকে করতে পেরেছি। কারণ ওদের অনেকক্ষণ টিকিট কাটা হয়নি, তখনও আমরা কেটে চলে এসেছি, কিন্তু লাইনে ওরা আগেই ছিল। এখন বোট চলে এসছে পিছনে, এবার আমরা সব ঢুকবো এক এক করে। বোটে করে রাইড শুরু হয়ে গেছে, কিন্তু বোটের স্পিড যা দেখছি এতে মনে হচ্ছে আমি সাঁতার কেটে চলে যাবো, যদিও সাঁতার জানি না, কিন্তু ডায়লগটা দিলাম। যাই হোক, স্পিড সেরকম কিছু নেই, কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, হালকা রোদ আছে। জ্যাকেটটা তো মনে হচ্ছে আমার থেকেও বড়, আর খুব ভালো ভিউটা, খুব সুন্দর লাগছে পুরো চারপাশে। আমি ভিউগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। স্টার্ট ছিল, বোট খুব স্লো গেলেও কিন্তু ভিউগুলো খুব সুন্দর। এখানে মোটামুটি আমরা এখনও অবধি মিনিট 20 প্রায় বোটিং করে ফেললাম বোটে। মিনিট 20-র জন্য এখানে 177 নিচ্ছে, যেটা আমার মনে হয় রিজনেবল, মানে খুব একটা খারাপ ক্ষতি কিছু নেই। কারণ এরপর আরেকটা জায়গা যেটা আছে সিটি প্যালেস, ওখান থেকেও একখানা বোটিং আছে, তো ওইখানে শুনেছি আরও বেশি কস্টলি। জানি না ওখানে কতটা কি কস্টলি বা কিছু। আর এইখানে মানে কী বলবো, এখানে আরেকটা বোটিং আছে যেটা হচ্ছে স্পিড বোট, যেগুলো আছে স্পিড বোটে 400 টাকা করে। তা স্পিড বোটটা করলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, ঠিক আছে, করে ফেলেছি, চলো। স্পিড বোটে এখন আর যাওয়ার কোনো প্ল্যানিং নেই, কারণ আমাদের আরও আজকে পুরো উদয়পুরটা আজকের মধ্যেই আজকে কমপ্লিট করতে হবে, আমাদের এরকম একটা ব্যাপার আছে।
কারণ হচ্ছে কালকে আবার জয়পুরের দিকে যেতে হবে আমার, যেহেতু শর্ট ট্রিপ, মানে শর্ট টাইমের মধ্যে অনেকটা কভার আপ করার প্ল্যান। তাই যার জন্য যোধপুর থেকে সেদিন কালকে রাতে আমাদের প্রায় কালকে ভোরবেলা প্রায় 5টার সময় বেরিয়েছি, এখানে হোটেলে চেক ইন করেছি রাত্রি 9:30 নাগাদ। কুম্ভলগড় ওগুলো দূর হলেও কিন্তু হচ্ছে পাহাড়ি রাস্তা, আর রাস্তা প্রচুর খারাপ ছিল। তো আজকে উদয়পুরটা তার জন্য পুরোটাই কভার আপ করবো, আর যতটা যাওয়া হবে। এখন আপাতত ফতেসাগর লেক, এরপর লেক পিছোলা, সিটি প্যালেস, এগুলো সবই আছে, পরপর আপনাদেরকে শেয়ার করবো। ফতেসাগর লেকের পাশেই হচ্ছে আমাদের এখানে একটা স্পট, যেটা হচ্ছে স্যালিও কি বাড়ি। স্যালিও কি বাড়িতে আমরা এসেছি। ফতেসাগর লেক নিয়ে একটা হচ্ছে এখানকার যে ওই যে ওটা রাজা ফতেহ সিং 1680-তে বানিয়েছিলেন ওই লেকটা। ওটা হচ্ছে এইগুলো কিন্তু সবকটা আর্টিফিশিয়াল লেক, মানে এগুলোকে বানানো হয়েছে কোনোভাবে। তো এই যে রাজা ফতেহ সিং যখন বানিয়েছিলেন, ওনার রাজত্বটা যেরকম বিস্তার ছিল সেই বিস্তার মধ্যে ও কিন্তু লেকটা স্ট্রাকচারটা বানিয়েছিল। মানে ওনার রাজত্বের যে ম্যাপটা, সেটা কিন্তু তুমি ওখানে দেখতে পাবে। অন্য কিন্তু কিছু না। এখানে আমাদের ড্রাইভার উনি বললেন যে এটাকে ইন্ডিয়ান ম্যাপের মতো করতে লাগে, সেটা একদমই না। আমি যেটা পড়লাম, মানে জানলাম যেটা, উনি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছেন। যাই হোক, সেটা আমি ওনার কাউকে দোষারোপ কিছু করছি না। আর এবার এসেছি ফতেসাগর লেকের পাশেই স্যালিও কি বাড়ি। স্যালিও কি বাড়ি নিয়ে যে হিস্ট্রিটা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করি একটু। স্যালিও কি বাড়ি বানানো হয়েছিল 1710 থেকে 1734-এর মধ্যে, যেটা রানা সংগ্রাম সিং বানিয়েছিলেন। রানা সংগ্রাম সিং এই ফতেসাগর লেকের পাশেই স্যালিও কি বাড়ি বানিয়েছিলেন। তার একটা বড় রিজন, মানে বাড়িটা বানিয়েছিলেন কার জন্য, সেটা হচ্ছে তার ওয়াইফ, মানে যে রানী, তার জন্য। এবার রানী যে ছিলেন, রানী শুধু একা ছিলেন না, রানী তার 48 জন মেড, মানে পরিচারিকা, যাদেরকে তিনি নিয়ে এসেছিলেন এখানে, নিয়ে এসে ওনাদের সাথে এই ইয়েতে থাকতেন। এখানে আমরা এবার এন্ট্রি করব। এবার থাকতেন কেন সেই কারণটাও আমি আপনাদের শেয়ার করব। আগে টিকিটটা কেটে নিই, তারপর। এটা এই ফিল্মটা তৈরি করার জন্য সবাইকে অমনি করে গাইডটা বলে না, সবাইকে দেখে একসাথে থাকবে। এখানে বললে ওকে ধরবে। এই পিছনে এটা হচ্ছে স্যালিও কি বাড়ি গেট। তো যেটা বলছিলাম, এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, মানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। আর এই স্যালিও কি বাড়ির চারপাশে একটা বড় একটা গার্ডেন আছে। এইখানে আমাদের পিছনে অনেকগুলো ফাউন্টেনও আছে। তা ফাউন্টেনগুলো এখানে রয়েছে প্রচুর, মানে পুরো জায়গা জুড়েই হচ্ছে ফাউন্টেন, এরকম মানে চারপাশে গোল করে এরকম ফাউন্টেনটা রয়েছে। এইখানে হচ্ছে মহারানা সংগ্রাম সিং এটা বানিয়েছিলেন মেইনলি, তার একটা মেইন পারপাস ছিল যে রানী আর রানীর যে পরিচারিকা, তারা যাতে এখানে থাকতে পারে, তারা নিজেদের মতো সময় কাটাতে পারে। কিন্তু এর পিছনে আরেকটা বড় রিজন, যেটা হচ্ছে রানী যেন পলিটিক্স থেকে দূরে থাকতে পারে। মানে আমরা মানে ওনার মেন্টালিটিটা এরকমই ছিল যে মেয়েরা পলিটিক্সে যদি জানতে পারে, তারা এই কথাটা পরিচারিকাকে বলবে, বা সেই পরিচারিকার থেকে কানে কানে অন্য জনের কাছে পৌঁছাবে, বা শত্রুপক্ষের কাছে সেই মানে নিউজগুলো বা সেই ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। সেইটা যাতে না পৌঁছায়, যাতে পলিটিক্স থেকে পুরোপুরি তারা দূরে থাকে, এবং রাজকারবার যেগুলো হয় সেইগুলো থেকে যাতে পুরোপুরি দূরে থাকে, তার জন্য এই আলাদা করে এই বাড়িটা বানিয়ে দিয়েছিলেন তার হচ্ছে রানী এবং রানীর পরিচারিকাদের জন্য। পরিচারিকারা 48 জন এবং রানী সবাই এই বাড়িটাতে থাকতো, তার জন্য এই বাড়িটার নাম স্যালিও কি বাড়ি। বাড়িতে এসে এই পুরো চারপাশটা পুরো গার্ডেনে পুরো বসে আছি। এটা আমাদের ভিক্টোরিয়ানিয়া যে ঝোপঝাড় নড়বে, তো ওরকম কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটাই আর কি মেনে বললাম। এইখানের কি মানে চারপাশে আজকাল এত সোশ্যাল মিডিয়ার সবাই রিলস বানাচ্ছে, এরকম ঘুরছে, নাচছে, মানে অ্যাটমসফিয়ারটা অন্যরকম
একটা যে ব্যাপারটা সেই জায়গাটায় মানে মানে কিছু জায়গা হচ্ছে দেখছিলাম যথারীতি চিল্লা মিল্লি এরকম হচ্ছে, যাই হোক কিন্তু ওভারঅল জায়গাটা ভালোই। আর হচ্ছে সমস্ত হিস্ট্রিটাও বললাম, সাইলিওকি বাড়ির পিছনে কী হিস্ট্রি পলিটিক্যাল ব্যাপারটাও বললাম এমনি। আর হচ্ছে এরপর আমাদের উদয়পুরের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিটি প্যালেস। তার আগে আমরা একটু এখানে বসে তারপর যাব লাঞ্চ করতে। এই যে ভাইও আমার সাথে বসে আছে। কেমন লাগলো? বেশ ভালোই লাগলো। আর একটু যদি সকাল সকাল আসতে পারতাম আর একটু ভালো লাগতো, যত ফাঁকা থাকবে তত ভালো। বিকজ ক্রাউডেড হয়ে গেলে কি এত লোকজনের মাঝখানে ঘোরাটা ভাল লাগে, বাট সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না মেনলি। হ্যাঁ, আসলে এত চারপাশে রিল মানে এইভাবে ঘোরাচ্ছে একজনকে এইভাবে একজন ইয়ে পুরো ছড়িয়ে দিয়ে ফাউন্টেনের মাঝখানে ঢুকিয়ে যাচ্ছে, ঢুকে জল ছিটিয়ে দিচ্ছে, এরকম মানে বিদিকিচ্ছির ব্যাপার স্যাপার। যাই হোক, চলো আজকে এখানে এতটাই। তারপর আবার এরপর লাঞ্চ ব্রেকের পর আবার সিটি প্যালেস এবং লেক পিছোলা। এখানে সব থেকে বড় দুটো লেক হচ্ছে ফতেসাগর লেক আর লেক পিছোলা। তো ফতেসাগর লেক তো আমরা কমপ্লিট করে এসেছি, আর লেক পিছোলার পাশেই হচ্ছে সিটি প্যালেস। তো সিটি প্যালেসে এরপর আমরা যাব। লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। আমাদের এখন গন্তব্য লেক পিছোলা আর সেকেন্ড সিটি প্যালেস। তো এখানে কিন্তু লেক পিছোলা বা সিটি প্যালেসে বাস বা এগুলো কিছু ঢুকবে না, বড়ো গাড়ি কিছু না, তোমাকে অটোই নিতে হবে। তো অটো আমরা নিয়ে নিয়েছি। অটোতে 5 জন সবারই, তো পার পার্সন 100 করে নেয় এখানে। আর যদি তুমি লোকজন যদি কমও থাকে ওরা 500 টাকা করেই নেবে। এবার তোমার মধ্যে সেটা ডিভাইড করে নাও কতজন যাবে, সেটা তোমাদের ওপর। এরা এখানে ওয়েটিংও করবে, অটোওয়ালা পুরোপুরি তোমাকে ঘুরিয়েও দেবে। এবং এছাড়াও সিটি প্যালেস এবং লেক পিছোলা ছাড়াও আরও যদি কোনো স্পট থাকে, যেমন আমাদের গোলাপবাগ স্পট আছে একটা, তো সেগুলোও আমরা ঘুরবো আর এক এক করে আপনাদেরকে দেখাবো। লাঞ্চের পর ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ছিল গোলাপবাগ, কারণ গোলাপবাগে আমরা আগে ঢুকেছি, তার একটা বড় রিজন গোলাপবাগটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। সিটি প্যালেসে আমরা এরপরেও 6টা অবধি টাইম থাকে, তখন আমরা টিকিট কেটে ঢুকতে পারবো। রাত্রি 9টা অবধি ওখানে থাকতেও পারবো, কিন্তু গোলাপবাগে তো থাকতে পারবো না, তাই গোলাপবাগটা আগেই আমরা প্ল্যান করে ঢুকলাম। গোলাপবাগে কোনো রকম এন্ট্রি ফি নেই, এখানে টয় ট্রেন বগেরা আছে। তো এইসব রাইডগুলো বা টয় ট্রেন চললে এইগুলোতে হচ্ছে আপনাদের টাকা দিতে হবে। সেখানে টয় ট্রেনের খুব সম্ভবত 50 টাকা বা 60 টাকা। লাইনের ওপর দিয়ে টয় ট্রেনের যে লাইনটা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো এইখানে বলে রাখি, এখানে যতক্ষণ না ট্রেন ফুল না হবে ততক্ষণ কিন্তু বসিয়ে রাখবে, মানে তুমি উঠবে বা টাইমিং এরকম কিছু সেরকম কিছু দেখলাম না। যতক্ষণ না ফুল না হবে ততক্ষণ কিন্তু এরা ট্রেনটা চালু করে না। আর এখানে হচ্ছে ছোটো ছোটো ট্রেন লাইন, মানে খুব একটা বেশিও ঘুরছে না, একটা ছোট্ট রাউন্ড মারছে। পাশে আমরা একটা পুলও দেখতে পাচ্ছি, মানে ফাউন্টেন কিছু সামথিং বগেরা আছে, তো ওই দিকটাও যাবো। আর এখানে হচ্ছে প্রচুর রকমের কাঠবিড়ালি পাখি, এমনি শান্তশিষ্ট নীরব জায়গা, মেনলি হচ্ছে কাপেলদের জন্য যারা প্রেম করতে আসবে, ভালো জায়গা এটা। এরকম কলকাতায় থাকলে এরা লোকজন প্রেম করতে আসে জেনারেলি, তাই বললাম আর কি। না, এমনি জায়গাটা খুব ভালো, কেউ যদি আসে তো ভিজিট করে যেতে পারো, বেশিক্ষণ টাইমও লাগবে না, মানে মোটামুটি ধরো আধ ঘন্টা টাইম দিলেই হবে, যথেষ্ট। গোলাপবাগে এসে টয় ট্রেনটা চড়লাম না, কিন্তু এখানে বোট আছে 130 মানে 65 করে পার পার্সন। এখানে চড়া যায়, 2 জন করেই যেতে হয়। তো আমি আর রাজ এখানে নেমে পড়েছি, বাকিরা জানি না এদিক ওদিক কোথাও গেছে। 15 মিনিটস টাইম দিয়েছে, 10 মিনিট করে, কিন্তু এখানে যেহেতু লোকজন নেই, কারণ ট্রেন এসে এখানে স্টেশন আছে একটা, স্টেশনে থামবে, তারপর গিয়ে দরকার পড়লে লোকজন নামবে, তারপরে সেরা এখানে বোট করবে। তো আমরা ততক্ষণে একটু ঘুরে সফর করে নিই। আমরা তো চলে গেছি। রাজ কেমন লাগছে? রাজের হাতেই স্টিয়ারিং, রাজ যেদিকে খুশি নিয়ে যেতে পারে আমাদেরকে। না
না না না, এটা অন্য লেক। পিছনে এই গাড়িগুলো করেই আমি ওপরে এলাম। তো এইখানে দেখতে আস্তে আস্তে ওপরে ভিউগুলো দেখাচ্ছিলাম, লেকের এই পাশে সিটির ভিউও আছে। তো এবার আমি যাব হচ্ছে সিটি প্যালেসের ভিতর। তো বলে রাখি, সিটি প্যালেস ঢুকতে গেলে শুধু যদি প্যালেসের চারপাশে তুমি ঘোরো তো 50 রুপিস, আর এই গাড়ি যদি তুমি বুক করো আরও 50 রুপিস, মানে 50-50 100 টাকার। কিন্তু এই গাড়িটা ওয়ান ওয়ে, মানে তুমি ওঠার জন্য, আবার নামার জন্য এখান থেকে তুমি টিকিট কাটতে পারবে আপনারা। তো এখান থেকে টিকিট কেটে আবার 50 টাকা দিয়ে টিকিট কেটে নিচে নামতে হবে। তো খাড়া রাস্তা অনেকটা, মানে খাড়াই আছে। তো সেই রাস্তা দিয়ে আমি ওপরে উঠলাম, উঠে বেশ ভালো লাগছিলো। লেকের পাশ দিয়ে যখন উঠছে খুব সুন্দর লাগছিলো। আর এখানে কিন্তু মিউজিয়ামে ঢুকতে খুব কস্টলি, 400 টাকা। মানে তুমি 450 টাকা দিলে তুমি এন্ট্রি ফি প্লাস মিউজিয়াম দুটোই পাবে। এবার কথা হচ্ছে, এখানে যদি 18 ইয়ার্সের বিলো 18 কেউ আসো রাজস্থান কখনো, আইডি কার্ডটা, মানে তোমার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে সেটা একটু ক্যারি করো, বা যদি মনে করো যে সে 18 ইয়ার্স বিলো 18, তারাও কিন্তু আধার কার্ড ক্যারি করতে পারো। তো সেইগুলো ক্যারি করে এনে এখানে যদি দেখাও, সেখানে কিন্তু তুমি কনসেশন পাবে। মানে যদি এইখানে ঢুকতে আমার যেমন 450 টাকা লাগলো, কেউ যদি স্টুডেন্ট আইডি কার্ড আনে তাকে 200 টাকায় সে কিন্তু এখানে ঢুকতে পারবে। তো এই জায়গাগুলো, এখানে অনেক কিছু ফেসিলিটিস আছে। সবকটা ফোর্টেই বা সবকটা মিউজিয়ামেই ঢুকতে গেলে এখানে কিন্তু ফেসিলিটিসগুলো আছে। যদি স্টুডেন্ট আইডি কার্ড ক্যারি করো, অনেক কিছু কনসেশন আছে, সবকটাতেই প্রায় 50% করে কনসেশন দিয়ে দেয়। তো সেটা কেউ যদি স্টুডেন্ট যদি রাজস্থান আসতে চাও, অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা ক্যারি করো। সিটি প্যালেসের ভিতরে যেখানেই যাচ্ছি, এরকম ছোট 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 গেট, মানে পুরো একদম দেখে তারপর যেতে হবে, মাথায় লাগলে শেষ। तो नीचे एक विंडो बताई थी ना, पड़ा है मोटा लोग निकले थे ना, ये फोटा पड़ा हुआ जगमंदिर मास्टर लाइट एंड
মেনটেনেন্স করে না সব জায়গায় এটা কি মনে সাথে মাসি কি বলবো রান্না করে বিরিয়ানি এই তো বেরোচ্ছি এবার। भैया बाहर जाना है। এটা ইন্ডিয়ান না তো সিটি প্যালেসের ওপর থেকে মানে সিটি প্যালেসের মাঝখানে আমি এখন রয়েছি, পিছনে প্যালেসের ভিতরেই একটা জায়গা। তো এইখানে অনেকগুলো হল ছিল, অরবিন্দ হল, তারপর দরবার হল, সেইগুলো আমি সব কিছুই যেগুলো মানে এখন দেখার জায়গা রয়েছে খুলে রেখেছে সেগুলো আমি দেখলাম। আর এইখানে হচ্ছে কিছু জিনিস বলি, এখানে কিছু জায়গায় এখন রেস্টুরেন্ট নিয়ে নিয়েছে, কিছু জায়গায় হোটেল খোলা। তো এইগুলো হচ্ছে এখানে কিছু জায়গা আছে প্রাইভেট প্রপার্টি, তো সেইগুলো হচ্ছে সেইগুলোর জন্য এগুলো মানে নিচেই আমি দেখতে পাচ্ছি ওই পাশে সমস্ত রেস্টুরেন্ট বগেরা আছে। তো এখানে প্রচুর দাম। আর এখান দিয়ে দ্বীপের যে আইল্যান্ডটা দেখাচ্ছিলাম মাঝখানে, যে লেকের মাঝখানে আইল্যান্ড, সেখানে আছে জগমন্দিরটা হচ্ছে একটা মানে ওখানে হচ্ছে একটা মন্দির আছে ছোট, আর পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট প্রচুর কস্টলি। ইভেন ওখানে যেতে গেলেও 600 কি 800 টাকা এক্সট্রা চার্জেস, যেগুলো হচ্ছে বোটে করে যেতে হবে। বোটে করে মাত্র 1.5 মিনিট লাগে, সময় লাগে, তার জন্য 800 টাকা দিয়ে যাওয়াটাও খুবই মানে মানে আমার মনে হয় খুবই কস্টলি। আর ওখানে তেমন কিছুই নেই, শুধু একটা মন্দির, যেটুকু আমি শুনেছি। এই টাইমে ঢুকেছিলাম, সানসেটটা অসাধারণ লেগেছে, অসাধারণ বলতে অসাধারণ। এবার ইভিনিং টাইম আমি আর রাজ শুধু ঢুকেছিলাম। রাজ ঢুকেছিল, আমরা যেহেতু মানে ও যেহেতু স্টুডেন্ট, তো ওর তো একটা জিনিস বলি, হ্যাঁ স্টুডেন্ট আইডি কার্ড থাকলেই হবে না, স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আপনাকে গিয়ে পারমিশন করাতে হবে। সেই পারমিশন আমি গিয়ে করিয়ে এনেছি ওকে নিয়ে গিয়ে। তো ওই পারমিশন থাকলে তবেই আপনাকে কিন্তু ওটা একটা চিট দেবে, ওই চিটটা নিয়েই কিন্তু আপনাকে দেখালে তবে টিকিট দেবে। আর ওটা সব জায়গায় ক্যারি করতে হবে, কারণ অনেক জায়গায় চাইলে ওটা কিন্তু দেখতে পারে। ইভিনিংয়ে ঢুকেছি, আমাদের প্ল্যানই ছিল সানসেটটা যাতে এখান দিয়ে দেখতে পারি, অন্তত লেকে সানসেট না দেখলে হবে না। তো যেহেতু ইভিনিং টাইমে ঢুকেছি, তো এখন এই যে পিছনে আমাদের যে এখানে যে সিটি প্যালেসটা রয়েছে, লাইট জ্বলে উঠেছে। মানে যখন ঢুকছিলাম তখন একরকম সৌন্দর্য ছিল, বেরোচ্ছি যখন তখন অন্যরকম সৌন্দর্য, অন্যরকম লাগছে পুরোপুরি। আর এই সিটি প্যালেসের কিছু জায়গা যেহেতু বলছিলাম প্রাইভেট, এখন তো অরবিন্দ সিং মেওয়ার আর মহেন্দ্র সিং মেওয়ার এরা হচ্ছে এখন কারেন্ট এরা মানে মালিক যারা। এই হচ্ছে সিটি প্যালেসের পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে সিটি প্যালেসের সামনে যে লেকটা আমরা দেখছিলাম, সেই লেকটাকে নাম হচ্ছে লেক পিছোলা। এই যে লেকটা আছে তার একটা নামটার কারণটা আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে এই ইভিনিং ভিউটা একবার দেখিয়ে নিই। সিটি প্যালেস হলো 400 থেকে 450 বছরের পুরনো। আর সিটি প্যালেসের সামনে যে লেকটার নাম লেক পিছোলা। এটা রানা লক্ষ্মী সিং বানিয়েছিলেন 1387-তে মোস্ট প্রবাবলি, হ্যাঁ ওটাই হবে 1387-তে। আর এই যে উনি যে বানিয়েছিলেন এই জায়গাটার নাম, এটা একটা গ্রাম ছিল, গ্রামটা হচ্ছে নাম ছিল পিছোলি গ্রাম।
পিছলি থেকে নামটা এসে লেক পিছোলা। তো এইটা হচ্ছে এই নামটা হচ্ছে এইখান থেকে এসেছে, পিছলি গ্রামটা থেকে। লেকের ভিউটা তো অসাধারণ। এখন আমি নাইট মানে রাত্রির হয়ে এসছে, 7টা 6:30 বাজে। এই টাইমে আমি ভিউটা দেখাবো পিছনে। এই হচ্ছে আমাদের লেক পুরো। আমি নামছি আস্তে আস্তে, তখন আরও হয়তো ভিউগুলো আপনাদের সামনে আনতে পারবো। না না, এটা জ্যাক মন্দির, হ্যাঁ, এটা জ্যাক মন্দির। ওটা দেখেছো? ऊपर से बेटा, द्वार के ऊपर हिलाओगे उधर